অর্থবছর 1 মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রা ছাড়ালো সরকারের ব্যাংক ঋণ। 11 মাসে নেওয়া হয়েছে 1,12,000 কোটি টাকা। নানামুখী কর ছাড় আসছে বাজেটে, নিত্যপণ্যের দাম কমানোই লক্ষ্য, বাড়ছে করমুক্ত আয় সীমাও। আসতে পারে নতুন ভ্যাট প্রস্তাব। এবার ইসলামী ব্যাংক ইস্যুতে মাঠে নামলেন নারী গ্রাহকরা। নগদ টাকার সংকটে প্রতিষ্ঠানটি ধার চাইল কেন্দ্রীয় ব্যাংকের কাছে। উপকূলে অবাধে ধরা হচ্ছে চিংড়ির রেণু, নষ্ট হচ্ছে মৎস্য সম্পদ। নিয়মিত অভিযান পরিচালনার দাবি স্থানীয় প্রশাসনের। অল্প দিনের মধ্যেই ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক। সম্পদের পরিমাণ দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতির দ্বিগুণ। স্বাগত স্টার বিজ টুডেতে, আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বাজেট ঘাটতি মেটাতে অর্থবছর শেষ হওয়ার আগে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরকারের ব্যাংক ঋণ। চলতি অর্থবছরে 1 মাস বাকি থাকতে ব্যাংক খাত থেকে সরকার ঋণ নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 8,000 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 2025-26 অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে দেশের ব্যাংকিং খাত থেকে সরকার ঋণ নিয়েছে 1,12,000 কোটি টাকা, যেখানে 12 মাসে ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা। জুন মাসেও সরকার ঋণ নিলে পুরো অর্থ বছরে পরিমাণ আরও বাড়তে পারে। এদিকে সরকার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নেয় সরকারি খাতে চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছে না। ফলে চলতি বছরের মার্চ মাসে এ খাতে দেশের ইতিহাসে সর্বনিম্ন 4.72% ঋণ প্রবৃদ্ধি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নেওয়ার ফলে অর্থনীতিতে কী প্রভাব পড়েছে? আসছে বাজেটে এই ঋণের লক্ষ্যমাত্রা কি বাড়বে নাকি কমবে? সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার 1,04,000 কোটি টাকা। এটি 2024-25 অর্থ বছরের জন্য। আমরা দেখেছি যে অর্থাৎ 1 মাস বাকি থাকতেই জুন মাস বাকি থাকতেই মে মাসেই কিন্তু এটি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে 1,12,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা বেশি ঋণ সরকার নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে। অর্থনীতিতে প্রভাবের কথা যদি বলি ইমতিয়াজ, অর্থনীতিতে আসলে আমরা যখন দেখি যে সরকারি খাতে সরকার যখন বেশি ঋণ নেয় ব্যাংকিং খাত থেকে, তখন এটি আসলে আমাদের বেসরকারি খাতকে চাপে ফেলে। এটি আমাদের অর্থনীতিবিদরাই বা বিশ্লেষক যারা আছেন তারা বিভিন্ন সময় বলেন যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে সরকার যখন বেশি ঋণ নেয় তখন এটি বেসরকারি খাতকে আসলে, বা সরকার যখন বেশি ঋণ নেয় তখন বেসরকারি খাত চাপ পড়ে। এর কিন্তু উদাহরণ আমরা দেখেছি যে আমাদের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অনেক কমে গিয়েছে। সবশেষ মার্চ প্রান্তিক পর্যন্ত যে বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী হচ্ছে মার্চ মাস পর্যন্ত কিন্তু আমাদের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 4% ঘরে নেমে এসেছে। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ইতিহাসে এটি সর্বনিম্ন। আর যখন আমরা দেখেছি যে আমরা যখন বেসরকারি খাতে তাদের সঙ্গে কথা বলি, তারা আসলে ব্যাংক খাত থেকে যখন তাদের ঋণ নেওয়ার পরিমাণটা আসলে কমে যায়, তখন আমরা দেখি যে এর প্রভাবটা কর্মসংস্থানে পড়ে। আমাদের কর্মসংস্থান কমে যায়, আমাদের বিনিয়োগ কমে যায়। এর ফলে অর্থনীতিতে বড় ধরনের একটা চাপ কিন্তু তৈরি হয়। আর আপনি বলছিলেন যে সরকার আগামী যে অর্থ বছর সামনে, আগামী 11 জুন যে বাজেট ঘোষণা করবে 2026-27 অর্থ বছরের জন্য, সেখানে আসলে ঋণের লক্ষ্যমাত্রা বাড়াবে কিনা। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, সরকার সেই ঋণের লক্ষ্যমাত্রা আসলে বাড়িয়েছে। 1,04,000 কোটি টাকা ছিল চলতি অর্থ বছরে, আগামী অর্থ বছরে সেটি 1,35,000 কোটি টাকা হতে পারে। পাশাপাশি বিদেশি ঋণের লক্ষ্যমাত্রাও কিন্তু বাড়বে ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণ প্রবাহের বিষয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী ওয়ালিদ সাকিব। 4,000 কোটি টাকার বেশি ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। আজকের সভায় মোট 3,890 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোতে সরকারি নিজস্ব অর্থায়নে ৩,৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৮০ কোটি ৩৫ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্পে ৫টি ও সংশোধিত প্রকল্প ৩টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ছিল ২টি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায় বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা, রুশ বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ ইইসি মুক্ত বাণিজ্য চুক্তি এবং ব্রিক্স ও এসসিওতে বাংলাদেশের সদস্যপদ রাশিয়ার সমর্থন কামনা করেন ডক্টর খলিলুর রহমান। পরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট দ্রুত চালু, বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগ এবং রাশিয়ায় আটকে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গা সংকটের বিষয়ে আলোচনা হয়। এবার জানাবো বাজেট 2026-27 খবর। আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর বেশ কিছু উদ্যোগ নিচ্ছে সরকার। 60 ধরনের দৈনন্দিন ব্যবহার্যে পণ্যের উৎসে কর ব্যাপকভাবে কমানো হচ্ছে। এদিকে আগামী 5 বছরের জন্য আয়কর ও কর্পোরেট করের নীতি ঘোষণা হচ্ছে, যা বিনিয়োগ পরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত করমুক্ত আয়ের সীমা পরিবর্তন না করে আসছে বাজেটে তা 3,75,000 টাকায় রাখতে যাচ্ছে সরকার। তবে আগামী 5 বছরের জন্য দীর্ঘমেয়াদী কর কাঠামো প্রস্তাব করেছে এনবিআর। এর মধ্যে আছে 2026-27 ও 27-28 করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা, 28-29 ও 29-30 করবর্ষের জন্য 4 লাখ টাকা, 2030-31 করবর্ষের জন্য 4.5 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে 26-27 ও 27-28 করবর্ষে কর স্ল্যাবের প্রস্তাব দেওয়া হয়েছে 6টি। প্রথম ধাপে 3,75,000-এর বেশি, পরবর্তী 3 লাখ টাকায় 10% ও 20 লাখ টাকার বেশি আয় করলে দিতে হবে সর্বোচ্চ 30%। তবে 2028-29 ও 2029-30 করবর্ষে গিয়ে স্ল্যাব বেড়ে হবে 7টি, যার মধ্যে 4 লাখ টাকার বেশি আয় করলে প্রথম 3 লাখের উপর 10% ও 3 কোটি টাকার বেশি আয় করলে কর নির্ধারণ হবে 35%। এতে কর বাড়বে উচ্চবিত্তদের। একই স্ল্যাব নির্ধারণ হবে 2030-31 করবর্ষেও। শুধু করমুক্ত আয়ের সীমা বেড়ে হবে 4.5 লাখ। এছাড়াও 2028 থেকে 31 পর্যন্ত 3 করবর্ষে 3 কোটি টাকার বেশি আয়ের ওপর অতিরিক্ত 5% কর নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে। এছাড়া কর্পোরেট কর হারে কোনো পরিবর্তনের প্রস্তাব করা হয়নি পুঁজিবাজারের তালিকাভুক্ত ও বাইরের কোম্পানির ক্ষেত্রে। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ব্যাংকিংয়ে পুরো লেনদেন করলে কর হার হবে 25%, আর 5% বাড়িয়ে কর হার 15% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে। বাজেটে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ 60টি পণ্যকে নিত্যপণ্যের তালিকাভুক্ত করে বিদ্যমান 1 থেকে 5% উৎসে কর প্রত্যাহার করে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের উন্নয়ন প্রকল্পের গবেষণায় বরাদ্দ 400 কোটি টাকা, অথচ পরামর্শক ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে 6,416 কোটি টাকা। গবেষণার জন্য রাখা বরাদ্দের প্রায় 16 গুণ বেশি অর্থ যাচ্ছে পরামর্শ খাতে।
উন্নয়ন ব্যয়ের এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। ভারে নুজ্জ একটা দেশ রেখে গেছে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মাঝেও উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। সংস্থান করা হয়েছে। নতুন অর্থবছরের এডিপিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরামর্শক সেবা নেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬,৪১৬ কোটি টাকা। অথচ প্রকল্পের অধীনে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্ভাবনমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ মাত্র ৪০০ কোটি টাকা। অতীতে বিভিন্ন প্রকল্পে পরামর্শক ব্যয় নিয়ে বিতর্ক উঠেছে। মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আছে নিয়মিত দায়িত্ব পালনকে পরামর্শক সেবা দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার। তবু বছর বছর এ খাতে হাজার কোটি টাকার বরাদ্দ দীর্ঘমেয়াদে নিজস্ব সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে বলে মত বিশেষজ্ঞদের। যারা এটার সুবিধাভোগী তারা কখনো এটা কমাবে না, সুতরাং এটা সরকারকে ডিসাইড করতে হবে। আপনি কি পরামর্শক বেশি দিবেন আর গবেষণায় কম দিবেন, নাকি গবেষণায় বেশি দিয়ে পরামর্শকের সংখ্যা কমাবেন? পরামর্শকের যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে এটা খুবই বাজে সংস্কৃতি। এটা আমাদের সব কিছুতেই পরামর্শক, কম্পিউটারে টাইপ করবে সেটাও পরামর্শক। বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ অপরিহার্য। তবে সেখানে দেশের সক্ষমতা না বাড়িয়ে পরামর্শ খাতে অত্যাধিক ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেট এবং রাজস্ব নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করবে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরবর্তী অংশে। যাচ্ছে অন্যান্য খবরে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে এবার আন্দোলনে নামলেন নারী গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে পুরুষদের পাশাপাশি তারাও মতিঝিলের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, বর্তমান সরকার আর্থিক খাতে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে বিপর্যয় ডেকে আনছে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবি আদায়ের আন্দোলনে এবার যোগ দিলেন নারী গ্রাহকরা। মঙ্গলবার সকাল 10টা থেকে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা। আন্দোলনে অংশ নেওয়া নারীরা দাবি করেন, ব্যাংকটি নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতেই তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা এখানে দাঁড়াইছি যে আমাদের যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবি নিয়ে দাঁড়াইছি। পদত্যাগ না করেন আমাদের এই অবস্থান কর্মসূচি আরো সুসংগঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের কখনো যাতাই সিদ্ধান্ত নিবে এটা আমরা আর মেনে নিব না। এ সময় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতি তথ্য তুলে ধরা হয়। চেয়ারম্যানকে ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আগের এমডি ওমর ফারুকের পুনর্নিয়োগের দাবিও জানানো হয়। কোন ঋণ খেলাপির বংশধরকে, ঋণ খেলাপের আত্মীয়কে আমরা ইসলামী ব্যাংকে চাই না। ইসলামী ব্যাংকের গ্রাহক সমাজ কোন অবৈধ চেয়ারম্যানের নেতৃত্বে এজিএম হতে দেবে না। সেখানে যদি কোনো দালাল আমরা চিহ্নিত করতে পারি, আপনি সেই দালাল হিসেবে ইসলামী ব্যাংকে আপনি ঢুকতে পারবেন না। ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে অভিজ্ঞতা দিয়ে নতুন পর্ষদ পুনর্গঠনের দাবি জানান গ্রাহকরা। ইসলামী ব্যাংকে কক্ষিগত করে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। যিনি নৈতিকভাবে অভিযুক্ত, যিনি নারী কেলেঙ্কারির সাথে জড়িত, ফলে এই ধরনের একজন ব্যক্তিকে আমরা কোনো অবস্থায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই না। ইসলামী ব্যাংকে যারা লুট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ব্যাংক খাতের অনিয়ম চিরতরে বন্ধের দাবি তোলেন আন্দোলনকারীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজশাহী ও জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা। মানববন্ধনে ব্যাংকের গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বিগত স্বৈরাচারী সরকার এই ব্যাংকটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই ব্যাংকের অর্থ লুট করে বিদেশে পাচার করে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছিল। বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম প্রসঙ্গে বলেন, তিনি ফ্যাসিস্টদের দোসর। অবিলম্বে তার পদত্যাগে দাবি করেছেন আন্দোলনকারীরা। যতদিন পর্যন্ত এই চেয়ারম্যানকে অপসারণ করা না হবে ততদিন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়। এদিকে চলমান পরিস্থিতির প্রভাবে আমানতকারীরা তাদের অর্থ তোলা বাড়িয়ে দেয়ায় নগদ টাকার সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত আমানতের বিপরীতে নগদ বিধিবদ্ধ জমা বা সিআরআর সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছে তারা।
কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী প্রতিদিন ইসলামী ব্যাংকে আমানতের বিপরীতে 7,000 কোটি টাকা নগদ জমা রাখার কথা থাকলেও তা নেমে এসে 2,600 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। সাম্প্রতিক ঘটনায় আতঙ্কিত হয়ে আমানতকারীরা ব্যাংক থেকে অর্থ উত্তোলন বাড়িয়ে দেয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। গত এক সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে 4,240 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে নগদ অর্থের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। দর্শক, ইসলামী ব্যাংকের সামনে আন্দোলন প্রসঙ্গে জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, আন্দোলনের এখন পরিস্থিতি কি দেখছেন? নারীরা কেন নেমে আসলেন আন্দোলনে? নগদ টাকার সংকটে পড়েছে ব্যাংকটি। এ পরিস্থিতি কেন তৈরি হলো? কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? কারোর সঙ্গে আপনি কথা বলতে পেরেছেন কিনা? যেমনটি বলছিলেন যে আজকে যেদিন থেকে শুরু হয় আন্দোলন, আসলে এর আগেও গ্রাহক ফোরাম থেকে একাধিকবার আন্দোলন করা হয়েছে, তবে সবশেষ গত 7 দিন আগে থেকে এই আন্দোলন গ্রাহক সচেতন ইসলাম ব্যাংকের যে সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা একটি আন্দোলন শুরু করে এবং 7ম দিনে যে প্রথম দিন ছিল সেদিন কিন্তু যে সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা যখন ইসলাম ব্যাংকের সামনে মানববন্ধন করার কর্মসূচি পালন করতে আসেন তখন কিন্তু পুলিশের হামলা চলে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে নতুন চেয়ারম্যানের যে নিয়োগ হওয়ার কথা ছিল সেদিনই নতুন নিয়োগ চেয়ারম্যান হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম এবং এরপর থেকে সেই পুলিশি হামলা এবং নতুন চেয়ারম্যান নিয়োগ, এরপর থেকেই টানা আজকে 7ম দিনের মতো, মাঝখানে শুক্র শনিবার 2 দিন বিরতি ছিল, এই 7ম দিনের মতো আজকে আন্দোলন হয় এবং এই আন্দোলনে 7ম দিনের মাথায় এসে কিন্তু প্রথমবারের মতো নারীরা, যে গ্রাহকরা রয়েছেন সচেতন গ্রাহক ফোরামে, সেই সচেতন নারী গ্রাহকরা অংশগ্রহণ করেন। তো আজকে সাধারণত অবস্থান কর্মসূচি ছিল ইসলাম ব্যাংকের সামনে, সেখানে তারা তাদের যে 7 দফা দাবি, চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ সহ অন্যান্য যে পর্ষদ মেম্বার রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে অভিজ্ঞদের নিয়োগ এবং সেই সাথে যে সাবেক এমডি রয়েছে তাকে পুনর্বহাল সহ তারা যে দাবিটি করছেন যে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা যেই গোষ্ঠী লুট করেছে ইসলামী ব্যাংক, সেই লুটেরা গোষ্ঠীর হাতে আবার তুলে দিচ্ছে তাদের সুবিধাভোগী হয়ে, এমনটাই তারা দাবি করছেন সচেতন গ্রাহক ফোরাম। তো সেই ষড়যন্ত্র আসলে তারা বন্ধ করার দাবি তোলেন এবং সেই সাথে যে চেয়ারম্যান সহ বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে নতুন অভিজ্ঞদের দ্বারা নতুন পর্ষদ গঠনের দাবি তোলেন। সেই সঙ্গে যেই গোষ্ঠী ইসলাম ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা বা পাচার করেছে বা আত্মসাৎ করেছে তাদের যে সম্পদ এবং শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো এবং সম্পদগুলো বিক্রি করে দিয়ে সেই যে টাকা আত্মসাৎ হয়েছে সেই টাকা ফিরে নিয়ে আসার দাবি তোলেন। এছাড়া তারা অন্যান্য কর্মসূচির মধ্যে আরও যে দাবিগুলো তুলেছেন সেখানে তারা বলেছেন যে আগামীকালকে তারা সচিবালয় অভিমুখী পদযাত্রা করবে, সেখানে তারা অর্থমন্ত্রী বরাবর এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তাদের স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এছাড়া আজকে আমরা বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের সূত্রে জানতে পারলাম যে গত এক সপ্তাহ নাগাদ বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকার উপরে উত্তোলন করেছে গ্রাহকরা এবং সেই সাথে তারা যে নগদ অর্থ জমা দেওয়ার কথা সেটিতে সংকটে পড়েছে এবং সবশেষ 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে ধার চেয়েছে ইসলামী ব্যাংক। তো এমন অবস্থায় আসলে গ্রাহকরা আরও আতঙ্কিত হয়ে অর্থ তুলে নেওয়ার একটি কথা শোনা যাচ্ছে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে। তো সেক্ষেত্রে আসলে ইসলামী ব্যাংক ভবিষ্যতে আরও অর্থ সংকটে পড়তে পারে বলে আমরা ধারণা করা হচ্ছে। তো এই ছিল ইসলামী ব্যাংকের সবশেষ তথ্য। আতাউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আন্দোলনের বিষয়ে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরে। দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, বাজেট এবং রাজস্ব নীতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন একজন ব্যবসায়ী নেতা, এবিসিসির সাবেক পরিচালক এবং রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিটার সভাপতি আব্দুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার বিজে। আমরা যেমনটা জানি যে আগামী 11 তারিখ তো বাজেট ঘোষণা হতে যাচ্ছে, 5 বছরের জন্য কর নীতি ঘোষণা করতে যাচ্ছে হয়তো সরকার। এটা তো প্রথমবারের মতো আসলে দীর্ঘমেয়াদী একটি কর নীতি ঘোষণার দিকে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আসলে আপনাদের তো দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল দীর্ঘমেয়াদী একটি কর নীতি থাকার জন্য, এই সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? আমার মনে এটা খুবই ইতিবাচক একটা সিদ্ধান্ত, যে বিশেষ করে বিনিয়োগকারীরা সাধারণত এফডি ফরেন ডাইরেক্ট ইনভেস্টর যারা, তারা এই কর নীতি নিয়ে সবসময় একটা কমফোর্টেবল অবস্থান চাইতো, যাতে তারা প্ল্যান করতে পারে। এবং আমাদের যারা বড় বড় বিনিয়োগকারী আছে, আমি মনে করি সার্বিকভাবে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই জন্য আমি অভিনন্দন জানাই। এবং আমি মনে করি যে একইভাবে যদি সেটা শুল্ক করের ক্ষেত্রেও হয়, এটা তো আয় করের ব্যাপারটা একটা হলো, আবার ভ্যাট এবং
শুল্ক করার ক্ষেত্রেও যদি হয় তাহলে কিন্তু এটা ইতিবাচকভাবেই প্রতিফলিত হবে আমাদের ইয়েতে। এটা তো আপনি তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বললেন, এবং দেশীয় যারা বিনিয়োগ রয়েছে তারা তো দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো তারা এটাকে আরও বেশি ইতিবাচক হিসেবে দেখবে। আমার মনে হয় দেশে প্রথমে তো আমাদের দেশি বিনিয়োগকারীদেরকেই আস্থায় আনতে হবে, তাদেরকে সুবিধাটা দিতে হবে। দেশি বিনিয়োগকারীরা যখন লাভ করতে পারে, ভালো করে, তখনই ওটা দেখে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসে। তো আমাদের এখানে যেহেতু একটা প্রায় 120 কোটি, 120 মিলিয়ন, না 100 প্রায় কোটি হিসাবে তো 18-19 কোটি কিংবা অনেকে বলে 20 কোটি মানুষের প্রায় 200 মিলিয়ন মানুষের একটা বাজার। সে বাজারে কিন্তু অনেকেই আসতে চায়। যেমন আমি জাপানিদের, যেহেতু আমি জাপান বাংলাদেশ চেম্বারের সাথে আমি প্রাক্তন সভাপতি ছিলাম, ওইখান থেকে তারা কিন্তু বাংলাদেশে আসতে চায় বিনিয়োগকারীরা। তো তাদের জন্য কিন্তু এটা ভালো এসে আমি মনে করি প্রণোদনা হিসেবে কাজ করবে। আচ্ছা, আয়করের ক্ষেত্রেও তো আমরা দেখতে পাচ্ছি যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে হয়তো সরকার যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে ছিল 3,50,000, তারপর 3,75,000 করা হয়েছিল গত সরকারের সময়, সেটা হয়তো এবছরও অব্যাহত থাকবে। এই যে আয়করের বিষয়টা, এখানে কি প্রতিবেশী দেশগুলোর তুলনায় তো আমাদের আয়করের সীমাটা অনেকটা কম রয়েছে, অনেক বেশি আসলে এখানে আয়কর অনেক কি দিতে হচ্ছে। এই বিষয়টা প্রতিবেশী দেশগুলোর তুলনায়, কিংবা আমরা তো চায়না, জাপান বাংলাদেশ চেম্বারের সঙ্গে রয়েছেন, জাপানের তুলনায় যদিও আমাদের অর্থনীতি অনেক ছোট, এই প্রতিবেশী দেশগুলোর তুলনায় আসলে এটা কতটুকু যৌক্তিক? আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আয়করের যে বর্তমানে যে আয়করদাতার সংখ্যা সেটা অত্যন্ত হতাশাজনকভাবে কম। এইটার ব্যাপ্তিটা অনেক বাড়ানো সম্ভব। এটা বাড়ানোর জন্য যাকে বলে বেসটা বাড়ানো, বেসটাতে এটাকে নেট বলা হয়, অনেকে নেটটা মনে করে যে নেতিবাচক শব্দ। আমরা যদি এটাকে বেসটা বলি, যেমন ধরেন অনেক ব্যবসা আছে যেগুলো আয়করের মধ্যে সম্পৃক্ত হতে পারে। এই গ্রামে গঞ্জে বাজার, বাংলাদেশে হাজার হাজার বাজার আছে, সেখানে প্রতিটা বাজারেই কিন্তু অন্ততপক্ষে আপনি 5টা কি 10টা দোকান পাবেন যারা আয়কর দিতে পারে, যাদের বেচা বিক্রি ডেইলি মনে করেন যে 20, 25, 30, 50 হাজার টাকা বিক্রি আছে। তো এটা যদি এইভাবে ব্যক্তিটা ছড়ানো যায় তাহলে আয়করের ব্যক্তিটা অনেক বাড়বে। সার্বিকভাবে সরকারের চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব আয় বাড়ানো। রাজস্ব আয় বাড়ানোর মধ্যে যেমন আমি যদি কাস্টম ট্যাক্স বলি, কাস্টম ট্যাক্সে আপনাকে দেখতে হবে, যেমন আমি গাড়ির কথা যদি বলি, গাড়িতে আপনি এমন বেশি পর্যায়ে ট্যাক্স করে রেখেছেন উপরের দিকে, যাতে একজন এমপিরা আগে ট্যাক্স ফ্রি গাড়ি পেতেন। এই সরকার ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধ করে দিয়েছে, এবং তারা অনেকে গাড়ি কেনার সামর্থ্য রাখে না। কিন্তু আপনি করেছেন কি, আপনি আমদানি শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়কর এবং সাপ্লিমেন্টারি, তারপরে হলো আপনার রেগুলেটরি ডিউটি, সবটা মিলে কোনো ক্ষেত্রে 800% করে রেখেছেন। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বাস্তব ভিত্তিক নয়। এটাকে বরং আপনি যদি এভারেজ ম্যাক্সিমাম 200% করেন তাহলে অনেকে কিনবে কেন? যেমন যাদের কাছে সামর্থ্য আছে তারাও কেনে না, এত বেশি ট্যাক্স দিয়ে কিনবে না। তারা বাইরে গিয়ে একটা সেকেন্ড হোম করে রাখে, মালয়েশিয়া যায় কিংবা সিঙ্গাপুরে কিংবা ব্রিটেনে, যাদের সামর্থ্য আছে তারা কানাডায়, তারা কিন্তু বাইরে খরচ করে। তো খরচ করা মানে একটা গাড়ি কেনা 200% ট্যাক্স দেওয়া মানে, যদি গাড়ির দাম হয় $1,00,000 সে $2,00,000 ট্যাক্স দেবে। তারপরে রেভিনিউটা নিলেন। এইটা আমার মনে হয় সরকারকে আরও স্মার্ট হওয়া দরকার, এবং রেভিনিউ আদায়ের জায়গাগুলোতে যারা টাকা খরচ করতে পারে সেই শ্রেণীর কাছ থেকে টাকাটা নেওয়ার কৌশলগুলো আপনাকে জানতে হবে এইসব জায়গাতে। আবার ভ্যাটের ক্ষেত্রে আমি মনে করি যে ভ্যাটটা আরও বেশি সম্প্রসারিত হতে পারে যদি সেগুলোকে বাস্তবভিত্তিক করা হয়। ব্যাপকভাবে এটার পরিধিটা বাড়তে পারে, মানে সরকারের টোটাল রেভিনিউ। দিনের শেষে এসে বলতে হয় যে সরকার রেভিনিউ টার্গেট দিচ্ছে অনেক, কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার যে হচ্ছে, আমি যদি প্রশ্ন করি, মানুষের প্রশ্ন করে যে আমি সরকারের কী সেবা পাচ্ছি, আমি কোনো স্বাস্থ্য সেবা পাচ্ছি না, আমি একটা বয়স হয়ে গেলে পরে আমি যে এত ট্যাক্স দিলাম, আমার কোনো পেনশন স্কিম নাই, আবার অপর দিকে গরিবের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু রাষ্ট্রের যেটা আমি মনে করি যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু অনেক বার্তা আছে। সে বার্তার মধ্যে অন্যতম বার্তা হচ্ছে বেটার লাইফ, কর্মেরও সুযোগ তৈরি করা, চাকরি বাকরির সুযোগ তৈরি করা, ব্যবসার সুযোগ তৈরি করা, দুর্নীতিকে অবসান করা, চাঁদাবাদি অবসান করে আমাদের লক্ষ লক্ষ যে 25 থেকে 30 লক্ষ তরুণ যে বাজারে আসে, তাদেরকে আমি কী দিতে পারছি? কয়টা চাকরি দিতে পারছে? বেশ, যারা খুব ভালো তারা বাইরে চলে যাচ্ছে, আর যারা এভারেজ তারা MA BA MBA করে রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এইটা তো আমার কোনো আদর্শিক অবস্থা না। ফলে বর্তমান সরকার একটা মেসিভ বিপ্লবের পরে অনেক বড় ভোটের
সমর্থন নিয়ে ক্ষমতা এসছে। এবং তারা কিছু ম্যান্ডেট নিয়ে এসেছে যে অনেক বড় mandate বিনিয়োগ নিয়েছে। বাড়ানো এবং একই সঙ্গে কর্মসংস্থান বাড়ানো, ফলে সেই জায়গাগুলোতে আসলে কতটুকু এটা অগ্রগতি রাতারাতি হয়েছে? সম্ভব না, কিন্তু আমরা মনে করি সরকার যদি এইসব ক্ষেত্রে মনোযোগ দেয়, টোটাল একটা ক্রমশ রিফর্মের দিকে যায়, রিফর্মটা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং সরকার পরিধি, সরকার ব্যবস্থার যে আপনার যে বাংলাদেশের যে সিস্টেমটা কিংবা যে আকার, যে স্ট্রাকচার, সেখানে কিন্তু বড় ধরনের সংস্কার আনতে হবে, যেটা আমার মনে হয় কঠিন কাজ, কিন্তু সরকারকে সে কাজে হাত দিতে হবে। আচ্ছা, সংস্কার তো আমরা দেখেছি এর আগেও অন্তর্বর্তী সরকার যখন ছিল সেখান থেকেও কিছু সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছিল এবং বর্তমান সরকার এসে তার কিছু কিছু হয়তো অব্যাহত রেখেছে। অর্থনৈতিক পরিচালনা কিংবা আপনি যেমনটা বলছিলেন যে ট্যাক্স আদায়ের ক্ষেত্রে পরিধি বাড়ানো, আর ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেও তো আসলে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা ব্যক্তি করায় তাদেরও একটি অনীহা রয়েছে, তাদেরকে উৎসাহী করা যায় কারণটা কিভাবে? কিন্তু খুবই স্বাভাবিক। আমি মনে করব যে অনীহার কারণ হচ্ছে যে ট্যাক্স দেয় সে যখনই ট্যাক্সের খাতায় যায় তখন তার উপরে নিবর্তনমূলক হয়, তাকেই বারে বারে ইন্সপেকশন করে, তাকেই বারে বারে ডাকা হয়, কিন্তু সে তো তার বেনিফিট পাচ্ছে না। সে মনে করে আমি ট্যাক্স দিলাম, টাকা চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে দেশে। তো সবাই কিন্তু রাষ্ট্রের প্রতি একটা অনীহা, একটা অশ্রদ্ধা, কিংবা সরকারের প্রতি, সরকার সিস্টেমটা জনগণ মানে যাকে বলে কাস্টমার বান্ধব কিংবা ক্রেতা বান্ধব, জনগণ বান্ধব সিস্টেমটা আমরা করতে পারি নাই। আপনি অনেক ক্ষেত্রে যেগুলো অটোমেটিক কিংবা অ্যাট সোর্স, সেটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। যেমন দেখেন, এই যে এআইয়ের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, কিন্তু যখন আপনি গ্রামে, একটু আগে দেখলাম আসার সময় আপনার এখানে যে চান্দিনাতে আপনার এই অবৈধ অটোরিকশা চালকেরা পুলিশের গাড়ি আক্রমণ করে পুলিশের গাড়িকে ভেঙে তছনছ করে দিয়েছে। এটা কিন্তু একটা পুলিশের গাড়ি ভাঙা না, এটা কিন্তু অবৈধরা, যাদের সম্পূর্ণ অস্তিত্বটা অবৈধ, তার সংখ্যা এত বেড়েছে যে নাও, যেটা ইকোনমির ভাষা বলে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, সে পুলিশকে এখন বাধা মনে করছে, কিংবা আইন বিধানসম্মত যারা তাদেরকে বাধা মনে করছে, সে মনে করছে আমি রাইট, আমার সংখ্যা অনেক বেশি। ফলে এই যে করতে দিল, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত পায়নি। এখন রাজনৈতিক সরকারকে এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতি দমন করা এবং কর্মসংস্থান তৈরি করা, এই ব্যাপারগুলো মিট করতে হবে তাকে। এবার একটু গাড়ির প্রসঙ্গে আসতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে বারভিটার নেতৃত্বে আছেন এবং গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত আছেন। এবার বাজেটে তো ইভি কার কিংবা ইলেকট্রিক গাড়ির প্রতি উৎসাহিত করা হচ্ছে সরকারের। এক্ষেত্রে আমরা তো জানি যে বাংলাদেশের অধিকাংশ গাড়ির যে জায়গা, সে বাজারটা জাপান থেকে যে রিকন্ডিশন গাড়িগুলো আসে সেই গাড়ির বাজারের দখলে রয়েছে। দুটো বিষয় কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? আমার মনে হয় যে ব্যাপারে গভীর চিন্তার প্রয়োজন ছিল। আপনার ধন্যবাদ যে এই প্রসঙ্গটা আপনি এনেছেন। দেখেন, বাংলাদেশে প্রায় অর্ধ শতাব্দী যাবৎ আমরা একটা বাজার তৈরি করেছি এবং সে একটা কোয়ালিটি মার্কেট তৈরি হচ্ছে। কি, জাপানের বিশ্বমানের গাড়িগুলো আমরা এখানে কম বৈদেশিক মুদ্রা ব্যয়ে, আবার সরকারকে অনেক রাজস্ব দিয়ে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা সরকার রেভিনিউ পাচ্ছিল। এখন একটা গ্রুপ যেমন 22 সালে একটা আইন করেছে, এসআরও করেছে, যে সিকিডির ক্ষেত্রে তারা বিশাল ছাড় দিয়েছে। তাও কি, ফসিল ফুয়েল মানে তেলের গাড়ি, তারা এখানে সংযোজন করলে, মনে রাখবেন সংযোজন কিন্তু ম্যানুফ্যাকচারিং না, এই সংযোজনের জন্য ডিউটি হচ্ছে 48%, আর আমি যখন টোটালটা আনি তখন ডিউটি হচ্ছে 131%। তার মানে 83% ব্যবধান দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর কোথাও নজিরবিহীন। সাউথ আফ্রিকাতে তৈরি করলে, তৈরিটা যদি আনেন, তার যা ডিউটি দেশে তৈরি করলে 49% কম। আমরা সরকারকে বলছিলাম যে আপনারা এইভাবে অ্যাব্রাপ্টলি কিছু না করে শিল্পায়ন হোক, ফেজিং ওয়াজ করেন, যে হ্যাঁ অ্যাসেম্বলিং 30% যদি লোকাল জিনিস থাকে তাহলে তাকে একটা 30% ছাড় দেন, কি 40% দেন। এইভাবে দিয়ে তো আপনি মানে আমাদের যে স্টাবলিশ বাজারটা ছিল আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সবচেয়ে বড় কথা, সরকারের রেভিনিউ ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ইন্ডাস্ট্রি বলেন, সংযোজন দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি হয় না, ইন্ডাস্ট্রি হতে গেলে একটা বিশাল মার্কেট লাগে। আর যদি বাংলাদেশে 1 লক্ষ গাড়ির বাজার থাকতো, যেমন এই যে অবৈধ অটোরিকশা কিংবা টেসলা বলেন, সেটা কিন্তু রাতারাতি বেড়ে গেছে, কারণ তার কোনো ট্যাক্স নাই, রেজিস্ট্রেশন ফি নাই, চালকের লাইসেন্স নাই, অ্যানুয়াল ফি নাই, ইনকাম ট্যাক্স নাই, কিচ্ছু নাই। অতএব গ্রোথ হয়েছে কি, হাজার % গ্রোথ হয়ে গেছে, অনেকটা ব্যাকটেরিয়ার মতো। এখন আপনি মনে করছেন সেটা আপদ, কিন্তু আমরা তো হতে দিয়েছি ওটা। ফলে গাড়ির ব্যাপারে আমি বলবো যে আমাদের রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে তারা অনেকটা বৈষম্যের শিকার হয়ে গেছি আমরা, কিন্তু সেটা যারা করিয়েছে কিংবা সরকারের যে অংশ এটা করেছে, আমি মনে করি এটা যথার্থ হয়নি। কারণ এটাতে সরকারও লুজার, একটা অংশ হয়তো কিছু ব্যবসায়ী লাভবান হবে, মনোপলি অল্প কয়েকজন, আর ব্যাপক আমরা যে ব্যবসা আমরা ক্ষতিগ্রস্ত হব।
ফলে আমরা এখনও মনে করি বর্তমান সরকারের কাছে আমরা বলবো যে আপনারা এই ব্যাপারে অনেক বিচার করে, পর্যালোচনা করে, অ্যানালাইসিস করে আগানো উচিত হবে। কতটুকু ইন্ডাস্ট্রি হতে পারে, কতটুকু বাস্তবানুক সে দেন, ইলেকট্রিক ভেহিকেলের সুযোগ দেন, কিন্তু যাতে জনগণ কিনতে পারে। যেমন ট্রাক, বাস, এন্টার মার্কেটটা হচ্ছে ভারতের, তারা এখানে ডাম্পিং করছে, তারা কিন্তু টোটাল কান্ট্রিতে কোনো আপনি জাপানি ট্রাক, বাস দেখবেন না। অথচ আমার কাছে রিপোর্ট আছে যে জাপানের গাড়ি 25-30 বছর চলে, কিন্তু এইসব গাড়ি 3 বছর পরে পার্টসের চাহিদা বাড়ে, ফলে এক ধরনের ডাম্পিং ইয়ার্ডে পরিণত হয়েছে বাংলাদেশ। শুধুমাত্র লাইট গাড়িগুলো, কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, এগুলো আমরা জাপানের বাজারটা একদিন ছিল, সেটার একটা বিরাট অংশ এখন ওই যে সেকেন্ড অ্যাসেম্বলিং পোর্শন নিয়েছে। ফলে আমরা এটা বিরোধী নই, কিন্তু আমরা মনে করি এটা সাস্টেনেবল, একটা ট্যাক্সই আকারে যাওয়া উচিত, যাতে ক্রেতা বান্ধব, মানে জনগণ যেন বেনিফিটটা পায়, সরকারের রেভিনিউ ঠিক থাকে, আবার সরকার ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে সেটা রিয়েল ইন্ডাস্ট্রি হোক। সাইফুর রহমান সাহেবের প্রতি আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, তিনি কিন্তু এগুলোকে একটা সিস্টেমের মধ্যে উনি করছিলেন, ওইটা ফলো করা উচিত। যে উনি বলছিলেন যে তুমি যদি এখানে অ্যাসেম্বলিং করতে পারো, লোকালাইজ করতে পারো পার্টস, তাহলে তোমাকে আস্তে আস্তে বলে প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিংয়ে দেওয়া হবে। তা যদি না হয় তাহলে এই শুল্ককে যেটা ছাড় দিল, এটা কিন্তু আপনার রাজস্ব খাত থেকে আপনি ছাড় দিয়ে দিলেন। আপনার কথা ধরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি বলছিলেন যে বাংলাদেশে যদি কোনো উৎপাদন ব্যবস্থায় যেতে হয় গাড়িকে, তাহলে বড় একটি বাজার দরকার। দীর্ঘদিন ধরে তো জাপান থেকে আমরা গাড়ি আনছি, জাপানের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কোনো একটি উৎপাদন ব্যবস্থা কেন এতদিনে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারিনি? বাধাটা আসলে কোথায়? এটা বাধা হচ্ছে বাজারের সাইজ, এটা মার্কেট ইকোনমি। আপনি যখনই 1 লক্ষ গাড়ি যদি বাজার থাকতো তাহলে দেখতেন যে ম্যানুফ্যাকচারাররা চলে আসতো। এবং টয়োটা কোম্পানি এখানে বাংলাদেশে কিন্তু কোম্পানি খুলেছে, বাট তারাও কিন্তু তৈরি গাড়ি এনে বিক্রি করছে। বা গত বছরের রেজিস্ট্রেশনের সংখ্যা হচ্ছে 9400, হুইচ ইজ ভেরি মিয়ার। আপনি ইংল্যান্ডে বাজার হচ্ছে প্রায় 1 মিলিয়ন গাড়ির বাজার, সেখানেও কিন্তু গাড়ি ইম্পোর্ট হয় বয়স সীমা নির্বিশেষে। আমরা সরকারকে বলেছিলাম যে নতুন গাড়ি আসুক, আপনি বয়স সীমাটা তুলে দেন, কিংবা নিদেন পক্ষে 8 বছর করেন, কমার্শিয়াল গাড়িগুলো 10 বছর করেন, তাহলে হতো কি ফরেন এক্সচেঞ্জ কম যেত, আপনি গাড়িটা পেতেন, ইন্ডাস্ট্রি গাড়ি পেত, এবং ক্রমশ ইন্ডাস্ট্রিও তৈরি হতে পারত। এবং গ্রামে গঞ্জে যে মানুষ কিনতে চায় তারা না পেরে এখন অটোতে চড়ে, টেসলাতে চড়ে, এবং প্রতি বছর 15 থেকে 20 হাজার মানুষ আমরা হারাচ্ছি, মারা যাচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে এই টোটাল জিনিসটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি মনে করি যে ব্যাপক চিন্তা ভাবনা দরকার নিয়ে আসা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের বাজেট এবং দেশের গাড়ির বিভিন্ন বিষয় নিয়ে। বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পারভিটার সভাপতি আব্দুল হক। দেখছেন স্টার ভিজ টুডে, ফিরছি একটু পরে। দেখছেন স্টার ভিজ টুডে। রাজধানী বাংলা মোটরে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কথা বলছেন বক্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একই সঙ্গে আমাদের যে লোডিটার প্রজেক্ট সেটার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, যে আসলে কোনো প্রকল্পই নেই, কোনো অফিস নেই, কোনো কারখানা নেই, অথচ ঋণ দেওয়া হয়ে গেছে, তো সেগুলো আমরা আসলে দেখতে চাই না। একই সঙ্গে যে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট এবং বিশেষ করে যে আমাদের যে সোশ্যাল সেক্টর, তো সেই জায়গাতে আমরা ট্রান্সফরমেশনের জন্য এই পুরো ব্যাংকিং খাতকে কিভাবে দেখতে চাই, তো সেটা আমাদের এখন ঠিক করতে হবে। তো ডেট ম্যানেজমেন্ট, তো সেখানে আমাদের এই যে মানে এখন সরকার চাইলে তো আসলে ঋণ না দিয়ে তো কোনো উপায় নেই, বরং যেটা আমাদের করতে হবে সেটা হলো যে প্রাইভেট সেক্টরকে কিন্তু আমাদের ঢাল হিসেবে ব্যবহার করতে হবে, যে তারা যেন একটা রেভিনিউ জেনারেটিং ক্যাপাসিটি তৈরি করতে পারে। তাদের যদি ব্যবসা বাড়ে, বিনিয়োগ যদি বাড়ে, এবং একই সঙ্গে তাদের যদি মুনাফা বাড়ে, তাহলে সেক্ষেত্রে তখন তো আসলে কর দিতে কোনো সমস্যা নেই। তো ওই জায়গাতে আমি মনে করি যে ব্যাংকের সবচেয়ে বড় সাপোর্ট দিতে হবে। তো ওইটা দিলে তখন কিন্তু সরকার আর হাত পাতবে না ব্যাংকের কাছে। তো সেই বিষয়ে আমার মনে হয় যে একটা নীতিগত নির্দেশনা জরুরি, এবং একই সঙ্গে যে আমাদের ব্যাংকিং রিফর্ম, তো সেখানে দেখা যাচ্ছে অ্যাসেট কোয়ালিটি রিভিউ সেটা করতে হবে, কন্ডিশনাল রিক্যাপিটালাইজেশন সেটা লাগবে, এবং একই সঙ্গে রেজুলেশন ফ্রেমওয়ার্ক সেটাও করতে হবে। তারপরে রিলেটেড পার্টি লেন্ডিং, এটা কিন্তু আমাদের একটা অভিশাপ, এবং এই বিষয় নিয়ে আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যাংকিং ডিপার্টমেন্ট চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, তিনি হয়তো এখানে বলতে পারবেন যে কি অবস্থা, মানে এটা যারা আমরা বাঁচি না তেমন একটা অবস্থা হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং একই সঙ্গে যে অর্থ ঋণ আদালত, সেটা নিয়ে তো আমরা দিনের পর দিন কথা বলছি, সেটা কিছুই হলো না, তার তো কিছুই করতে পারলাম। সেখানে আমাদের যে অ্যাটর্নি দরকার,
একই সঙ্গে যে স্পেশালাইজড যে তার ওই নলেজেবল জাস্টিস দরকার, তারা বুঝবেন যে কিভাবে উদ্ধার করতে হয়, এবং এই টাকা একবার ওইখানে চলে গেলে, একটা মামলা চলে গেলে দিনের পর দিন এটা কালক্ষেপণ হয়। ওইখানে একটা যদি আমরা স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারতাম তো তাহলে কিন্তু এটা হতো। এখন কি সময় আছে আমাদের এই জায়গায় করা যায়? এসএমই ক্রেডিট গ্যারান্টি এটা লাগবে, তারপরে ডাইভার্সিফাইড ফিনান্স লাগবে, গ্রিন ফাইন্যান্সিং, সাপ্লাই চেইন ফাইন্যান্স, এগুলো সবকিছু প্রয়োজন আমাদের। তো একই সঙ্গে ডিজিটাল ক্রেডিট স্কোরিং সেটাও আমাদের লাগবে। তো এই রিকমেন্ডেশনগুলো আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই ইম্পোর্ট সাবস্টিটিউশন, আমি যতটুকু জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় রকমের পরিকল্পনা আছে। তো যদিও যে 5 বছর মেয়াদী মহাকৌশল, তো সেখানে পরিষ্কার করে এটা বলা হয়নি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই ইন্টারমিডিয়েট গুড, এই জায়গাতে আসলে এটা মানে একটা বড় রকমের ইম্পোর্ট সাবস্টিটিউশন দরকার। তো উনি বুঝতে পেরেছেন এবং কিছু কিছু সংস্থাকে কাজ দিয়েছেন। আমি মনে করি সেই জায়গাতে যদি ফাইন্যান্সিংটা একটু স্ট্রেটেন করা যায় তো এটা করতে হবে। আমরা কিন্তু সহজ জায়গাগুলোতে ফাইন্যান্স করতে বেশি ইন্টারেস্টেড থাকি, যে ঠিক আছে গার্মেন্টস আমি ফাইন্যান্স করি, আমি চোখ বুঝে দিয়ে থাকি। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট গুডের যদি একটা ভালো বেস তৈরি হয় তাহলে কিন্তু দেশ অর্থনীতির জন্য ভালো, তখন আবার ইম্পোর্ট করতে হবে না। আর কিছু কিছু মেশিনারি তৈরি করার ক্ষেত্রে এই মুহূর্তে পিকেএসএফ কাজ করছে, তারা ডিজাইনের ক্ষেত্রে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে তারা কাজ করছে, এবং একই সঙ্গে সেখানে যে কপিরাইটের বিষয়গুলো থাকে তো সেগুলো এসে করার চেষ্টা করা হচ্ছে। ওই জায়গাতে আসলে ফাইন্যান্সিং দরকার। আর সোশ্যাল ডাইমেনশনে বিশেষ করে যে আমাদের যে বিতর্কে যেতে চাই না, আমাদের যে এর আগে বিতর্ক হয়েছিল যে নির্বাচনী প্রক্রিয়া, সেখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডিং, তো এই ধরনের বিতর্ক আমরা ভবিষ্যতে দেখতে চাই না, তো সেটাই দেখতে হবে। দর্শক, রাজধানী বাংলা মোটরের উন্নয়ন সমন্বয়ে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কথা বলছিলেন বক্তারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী খবরে। উপকূলে জীবিকার তাগিদে চিংড়ির রেণু ধরার মতো অবৈধ কাজে যুক্ত আছেন স্বল্প আয়ের মানুষ। তাদেরকে পরিচালনা করছে শক্তিশালী সিন্ডিকেট। অবাধ এসব রেণু ধরার ফলে দেশের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও প্রশাসনের দাবি তারা নিয়মিতই অভিযান পরিচালনা করছেন। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে মোহনায়, তীরে অপেক্ষায় নৌকা, ব্যস্ততা শত মানুষের। তাদের কর্মযোগ্য চিংড়ির রেণু পোনা ধরার এই শান্ত দৃশ্যের আড়ালেই জীবিকার এক কঠিন লড়াই। পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা আর রাঙ্গাবলী উপকূলে এটি এখন নিত্যদিনের ছবি। জীবিকার তাগিদে শত শত মানুষ নেমেছেন এই রেণু সংগ্রহে। ধরা ঠিক নাই, আবার আমার ধরা লাগতে আছে, নাইলে খামু কি আমরা তো না খাই মরে যাইতে হইবে। যারা জাল্লি কাঠ পায় হেরাও মনে করেন পোনা ধরে, যারা জাল্লি কাঠ পায় না হেরাও পোনা ধরে। এরা যাচাই বাছাই করতে পারে। আপনার এমপি, চেয়ারম্যান, মেম্বার। রেণু পোনা, ডিম যেটা ছাড়ি, ওরা সবই 58 দিন, আগে হলে 65 দিন, এখন তো 58 দিন, সবই অবৈধ। এখন কি করবে গরিব মানুষ, কি করে খাইবে? এই গল্পের আড়ালে আছে বঞ্চনার আরেক দিক। হাড়ভাঙা পরিশ্রম করে রেণু ধরলেও তা বিক্রি করে মেলে না ন্যায্য দাম। পুরো ব্যবসা বন্দী হয়ে আছে সিন্ডিকেটের হাতে। জীবিকার তাগিদে স্বল্প আয়ের মানুষ রেণু ধরার পেশায় যুক্ত থাকলেও দীর্ঘমেয়াদে এটি নষ্ট করছে দেশের মৎস্য সম্পদ। এই রেণুটা আসলে কারা ধরছে, এটার সাথে একটা বড় ধরনের চক্র জড়িত, মানে একটা ব্যবসা জড়িত। এই চক্রটাকে যদি আপনি বন্ধ না করতে পারেন তাহলে আমাদের উপকূলীয় যে দেশীয় মাছ এবং অন্যান্য যে বায়োডাইভার্সিটি, এটা কিন্তু পুরোটাই ধ্বংস হবে। মাঝে মধ্যে অভিযান চালিয়ে রেণু জব্দ করে প্রশাসন, তবে মূল কারবারিরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। যদিও প্রশাসনের দাবি নিয়মিত অভিযান চালানো হয়। যেখানে এই মৎস্যজীবী মানুষজন বেশি, তারা আসলে যাদের বিকল্প কোনো ধরনের পথ থাকে না কোনো কিছু করার, তারাই আসলে এই ধরনের কাজগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে উপজেলা প্রশাসন, এটা কলাপাড়ার অধীনে, আমরা মিটিংয়ে বলেও দিয়েছি যে এই ক্ষেত্রের জন্য তাদের নজরদারিটা বৃদ্ধি করা হয়। সাগরে মাছ ধরায় চলছে 58 দিনে নিষেধাজ্ঞা। এই সময়টিতে অবৈধ মাছ ধরা বন্ধে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,29,373 টাকায়, আর 21 ক্যারেট বিক্রি হচ্ছে 2,18,933 টাকা। এছাড়া 18 ক্যারেটের বিক্রি হচ্ছে 1,87,674 টাকা। সনাতনের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,52,857 টাকা। শনিবার সকালে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করতে সম্মত হওয়ায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। 1% বেশি কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $93।
যদিও গতকাল এক ব্যারেল তেলের দাম উঠেছিল $97 পর্যন্ত, পরে দুদেশের শান্তি আলোচনার সম্ভাবনায় কমতে শুরু করে তেলের দাম। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া আলোচনা শেষ হলে তেলের দাম কমবে বলে জানান ট্রাম্প। এর আগে লেবাননে ইসরায়েলি হামলার জবাবে রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্ত থাকার আহ্বান উপেক্ষা করে ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্য অঞ্চলে সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে বাড়তে শুরু করে তেলের দাম। অবশেষে ইলন মাস্ক হতে যাচ্ছেন বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন মালিক। স্পেস এক্সের শেয়ার বিক্রির মাধ্যমে তিনি হতে পারেন মানব ইতিহাসের বিপুল সম্পদের মালিক, যা হবে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতির সম্ভাব্য সম্পদের চেয়ে কম। ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা $1 লাখ কোটি সম্পদের মালিক হতে যাচ্ছেন। মানব ইতিহাসের বাণিজ্যিক পরিসরে এত বিপুল ব্যক্তিগত সম্পদের নজির আগে কখনো দেখা যায়নি। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুবাদে মাস্কের হাতে বর্তমানে $273 বিলিয়ন শেয়ার ও স্টক রয়েছে। আগামী সপ্তাহে স্পেস এক্স প্রাথমিক শেয়ার বিক্রি হলে আরও $841 বিলিয়ন সম্পদ যোগ হতে পারে। সব মিলিয়ে এই দুটি কোম্পানি থেকেই মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়াবে $1.11 ট্রিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 20টি দেশের অর্থনীতির আকার $1.1 ট্রিলিয়ন বেশি। অর্থাৎ বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতির মূল্যই মাস্কের সম্ভাব্য সম্পদের চেয়ে কম। এসব দেশের মধ্যে রয়েছে তাইওয়ান, আয়ারল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও মাস্কের জন্মভূমি দক্ষিণ আফ্রিকা। IMF এর তথ্য অনুযায়ী 2026 সালে বাংলাদেশের জিডিপি ছিল $510 বিলিয়ন, অর্থাৎ মাস্কের এই সম্পদের পরিমাণ বাংলাদেশের মোট অর্থনীতির প্রায় দ্বিগুণ। এমনকি 2025 সালে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া 1,63,00,000 নতুন গাড়ির মোট মূল্য তার সম্পদের ধারে কাছেও নেই। একজন মানুষের পুরো জীবনে এত অর্থ ব্যয় করা অসম্ভব। কেউ যদি প্রতি ঘন্টায় $10 লাখ করে খরচ করেন, তাহলেও $1 ট্রিলিয়ন খরচ করতে তার 1 বছরের বেশি সময় লাগবে। তবে এই সম্পদের বড় অংশই কাগজে। এটা ব্যাংক হিসাবে জমা থাকা নগদ অর্থ নয়। ফলে ভবিষ্যতে বিনিয়োগকারীরা টেসলা ও স্পেস এক্সকে কিভাবে মূল্যায়ন করবে তার উপরই নির্ভর করবে ইলন মাস্ক সত্যি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে পারবে কিনা। রোকসানা রিমি, স্টার নিউজ। এই ছিল স্টার টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।